আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। প্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দুর্যোগ প্রতিরোধ, জনসচেতনতা সৃষ্টি, সঠিক তথ্য পাওয়ার উপায়, তথ্যের মহামারী রোধ ও অভিযোজন বিষয়ে সচেতনতামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা। আজ শুনবেন অনুষ্ঠানের পঞ্চম পর্ব। আমাদের এবারের বিষয় জলবায়ু পরিবর্তন ও তাপমাত্রা বৃদ্ধির কারণ। আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জেমি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM এ। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব জলবায়ু পরিবর্তন ও তাপমাত্রা বৃদ্ধির কারণ নিয়ে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর। শ্রোতা, চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। অনুষ্ঠানের প্রথমেই থাকছে বিষয়ভিত্তিক একটি কথিকা, তারপরেই থাকছে বিষয়ভিত্তিক একটি গান এবং সর্বশেষে থাকছে একটি নাটিকা। দুর্যোগের উৎস ৪ ধরনের। ১. জলবায়ু সংক্রান্ত, যেমন বন্যা, বিভিন্ন ধরনের ঝড়, নদী ভাঙন ও খরা। ২. ভূপ্রাকৃতিক, যেমন ভূমিকম্প, ভূমিধস, অগ্ন্যুৎপাত। ৩. প্রযুক্তিগত, যেমন কেমিক্যাল বিপর্যয়, শিল্প দুর্যোগ, দূষণ ইত্যাদি। ৪. মহামারী। প্রিয় শ্রোতা বন্ধুরা, চলুন প্রথমেই আমরা জলবায়ু পরিবর্তন ও তাপমাত্রা বৃদ্ধির কারণ নিয়ে একটি কথিকা শুনে আসি। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের যেগুলো প্রভাব বা কারণ যেগুলো দেখা যাচ্ছে, সেই প্রভাবের মধ্যে প্রথমে এই প্রভাবটা কিন্তু আমরা সবচেয়ে বেশি লক্ষ্য করে থাকি, সেটা হচ্ছে ঋতুর পরিবর্তন। বাংলাদেশ ষড়ঋতুর দেশ। প্রতি বছর ৬টি ঋতু, নির্দিষ্ট সময় ৬টি ঋতু নিজস্ব বৈশিষ্ট্য সম্বলিত হওয়ার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে ক্রমান্বয়ে জলবায়ু পরিবর্তনের কারণে ঋতুর এ সকল বৈশিষ্ট্য হারাচ্ছে এবং অনেক সময় দেখা যায় যে ৬টির পরিবর্তে এখন মাত্র ৪টি ঋতু সারা বছরে দেশে দেখা যায়। দেশের ঋতু পরিবর্তনের বৈশিষ্ট্যই হচ্ছে জলবায়ু পরিবর্তনের একটি লক্ষণ। যেমন বর্ষাকাল সাধারণত আষাঢ় এবং শ্রাবণ মাসে হওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে যে আষাঢ় শ্রাবণ সহ আশ্বিন মাসেও বৃষ্টিপাত চলে যাচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে। তারপরে অসময়ে বন্যা তৈরি হচ্ছে, শীতকালের দৈর্ঘ্য কমে যাচ্ছে, তারপর গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি হচ্ছে, ৪৫ থেকে ৪৮ ডিগ্রি সেলসিয়াসে চলে যাচ্ছে। শীতকালেও তাপমাত্রা কম থাকার কথা, সেক্ষেত্রে বেশি থাকছে। এই সব কিছুই এই ঋতুর পরিবর্তন হয়েছে মূলত জলবায়ু পরিবর্তনের কারণে। উষ্ণতার সাথে সাথে যে জলবায়ুর পরিবর্তন আমাদের দেশে হচ্ছে, এই জলবায়ুর পরিবর্তনের কারণেই মূলত এই ঋতুর পরিবর্তনটা পরিলক্ষিত হচ্ছে। এরপরে বাংলাদেশের বিভিন্ন বন্যা একটা স্বাভাবিক ব্যাপার। এই বন্যার কারণে জমিতে পলি মাটি পড়ে মাটির উর্বরতা বাড়ায়। বাংলাদেশে যেমন ১৯৮৮ সালে, ১৯৯৫ সালে, ১৯৯৮ সালে এবং ২০০৫ সালে অনেক ভয়াবহ বন্যা হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে যে ইদানিং এই বন্যার প্রবণতা বেড়ে গেছে। তারপরে যশোর, ঢাকা সহ যে সকল জেলা
পূর্ববর্তীতে বন্যা প্লাবন ছিল না, কিন্তু এখন এসব জেলাও প্লাবিত হচ্ছে কেবলমাত্র জলবায়ু পরিবর্তনের কারণে। কাজে দেখা যাচ্ছে যে জলবায়ু পরিবর্তনের অনেক বিশাল প্রভাব, যা মানুষের সম্পদ ধ্বংস করছে। এছাড়া বন্যা ব্যতীত আরও যে প্রভাব জলবায়ু পরিবর্তনে পরিলক্ষিত হয় তা হচ্ছে নদী ভাঙন। যেমন নদী ভাঙন বন্যার মতোই একটি স্বাভাবিক ঘটনা হলেও এর মাত্রা ইদানিং সম্প্রতিকালে অনেক বেড়ে গেছে, এবং নদী ভাঙ্গনের কারণে মূলত মানুষ গৃহহীন হয়ে পড়ছে, এবং এই নদী ভাঙ্গনের ফলে আবাদি জমির পরিমাণ হ্রাস পাচ্ছে। গবেষণায় দেখা গেছে যে পদ্মা, যমুনা এবং মেঘনাতেই প্রায় 1,80,000 হেক্টর আবাদি জমি হচ্ছে ইতোমধ্যে নদী ভাঙ্গনের কারণে তলিয়ে গেছে। এরপরে জলবায়ু পরিবর্তনের ব্যাপার এসেছে, সেটা হচ্ছে খরার মাধ্যমে। যেমন জলবায়ু পরিবর্তনের মূল কারণই হচ্ছে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি। এই বৈশ্বিক উষ্ণতার কারণে দেখা যায় পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেয়ে এটা বৃষ্টিপাতের উপর প্রভাব ফেলছে, ফলে অনেক স্থানে বৃষ্টিপাত কমে গিয়ে খরা দিচ্ছে। কাজেই এক্ষেত্রে এই জলবায়ু পরিবর্তনের একটি আলামত হচ্ছে এই নদী ভাঙ্গনের পাশাপাশি খরা। এছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে পানির লবণাক্ততা পরিবর্তন হচ্ছে। জলবায়ুজনিত কারণে যখন পানির বরফ গলে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পায়, তখন এই সমুদ্রের লবণাক্ত পানি মূল ভূখণ্ডে প্রবেশ করে ফেলছে। এর ফলে যদি এই মূল ভূখণ্ডে কোনো মিঠা পানির উৎস থাকে, সেই মিঠা পানির উৎসের সাথে সেই সমুদ্রের লবণাক্ত পানি মিশে সেই মিঠা পানির লবণাক্ততা বৃদ্ধি করছে। এই লবণাক্ততা বৃদ্ধির কারণে মিঠা পানিতে বসবাসরত যেগুলো উদ্ভিদ এবং জীব আছে তাদের কিন্তু স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। গবেষণায় দেখা গেছে যে প্রায় 8,30,000 হেক্টর জমি লবণাক্ততার কারণে কৃষির অনুপযোগী, অর্থাৎ ফসল ফলানোর অনুপযোগী হয়ে পড়েছে। তো এরকম চলতে থাকলে 2100 সালের মধ্যে প্রায় 30% খাদ্য উৎপাদন হ্রাস পাবে আমাদের দেশে এই লবণাক্ততার কারণে। কাজে দেখা যাচ্ছে যে জলবায়ু পরিবর্তনের ফলে পানির লবণাক্ততা, নদী ভাঙ্গন, খরা, বন্যা এবং ঋতুর পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে, যা আমাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের দিকে মানুষকে ঠেলে দিচ্ছে। শ্রোতা, এতক্ষণ শুনলেন বিষয়ভিত্তিক পথিকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, চলুন এবার শুনে আসি বিষয়ভিত্তিক একটি গান। দেশের মানুষ হইল বেহুশ, হারায়া স্বজন, পানির স্রোতে ভাইসা গেছে কত আপনজন। সেদিন রাতে আইলো ঢেউ পাহাড় বরাবর, তুফান আইয়া কাইড়া নিল তামাম বাড়ি ঘর। সেদিন রাতে আইলো ঢেউ পাহাড় বরাবর, তুফান আইয়া কাইড়া নিল তামাম বাড়ি ঘর। উজাড় কইরা লইয়া গেল সবুজ গাছার বন, পানির স্রোতে ভাইসা গেছে কত আপনজন। দেশের মানুষ হইল বেহুশ, হারায়া স্বজন, পানির স্রোতে ভাইসা গেছে কত আপনজন। বুড়ির চরে সবাই গেছে, বাইচা আছে বুড়ি, বিরান ভিটায় অবোধ শিশু, আছে মানব কুড়ি। বুড়ির চরে সবাই গেছে, বাইচা আছে বুড়ি, বিরান ভিটায় অবোধ শিশু, আছে মানব কুড়ি। কেমন ধারায় বাঁচাও মরাও বুঝে নাই মন,
পানির স্রোতে ভাইসা গেছে কত আপনজন, দেশের মানুষ হইল বেহুশ হারাইয়া স্বজন। পানির স্রোতে ভাইসা গেছে কত আপনজন। বিরান দেশে আসলে সওয়াল জবাব পাইমু না, কান্দা কাইটা বুক ভাসাইব হাজার জনের মা। বিরান দেশে আসলে সওয়াল জবাব পাইমু না, কান্দা কাইটা বুক ভাসাইব হাজার জনের মা। কোনখানেতে ভাইসা গেছে ওদের বুকের ধন, পানির স্রোতে ভাইসা গেছে কত আপনজন। দেশের মানুষ হইল বেহুশ হারায়া স্বজন। পানির স্রোতে ভাইসা গেছে কত আপনজন। পানির স্রোতে ভাইসা গেছে কত আপনজন। প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস বেশ জটিল কাজ। কোনো কোনো ক্ষেত্রে যেমন ভূমিকম্পের পূর্বাভাস অসম্ভব, বন্যা কিংবা সাইক্লোনের নির্ভুল পূর্বাভাস করার প্রযুক্তি বিদ্যমান। এছাড়াও ঐতিহাসিক তথ্য উপাত্ত, ভৌগোলিক অবস্থান এবং জলবায়ু ও ভূগঠনের নির্দেশিকা বিবেচনা করে এটা বলা সম্ভব যে কোন কোন এলাকা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলাম বিষয়ভিত্তিক একটি সচেতনতামূলক একটি চমৎকার গান। চলুন এবার জলবায়ু পরিবর্তন ও তাপমাত্রা বৃদ্ধির কারণ নিয়ে একটি নাটিকা শুনে আসি। ধ্যাত, কি বিশ্রী আবহাওয়া, প্রচণ্ড রকম গরম। ইস, আমি যদি সমুদ্রের ধারে, সমুদ্রের ধার, আমি ওইখানে যাব। তিমুল, আমি গতকাল সমুদ্র সৈকতে গিয়েছিলাম আর সেখানে কিছু ছবিও তুলেছি। কিছু ছবি খুব সুন্দর, কিন্তু কিছু ব্যাপার দেখে আমি সত্যিই খুব কষ্ট পেয়েছি। বাচ্চারা, এই কয়েকটা ছবির দিকে একটু লক্ষ্য করো। স্যার, ওই গাছগুলোর কি হয়েছে? আর গাছগুলোকে দেখে কেন মনে হচ্ছে ওগুলো মারা যাবে? হয়তোবা কোনো ঢেউগুলোকে খেয়ে ফেলেছে। হ্যাঁ তিমুল, একদিক থেকে তুমি ঠিকই বলেছ। ওই গাছগুলো সমুদ্রের পানি বাড়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর সমুদ্রের পানি বাড়ার জন্য বিশ্ব উষ্ণতা নামে একটি ঘটনা দায়ী। বিশ্ব উষ্ণতা মানে কি? পৃথিবী গরম হওয়া? হ্যাঁ তিমুল, আসলে এইবারও তুমি ঠিক বলেছ। বিশ্ব উষ্ণতা হলো পৃথিবীর তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়া, যা আমাদের জলবায়ুর উপর প্রভাব ফেলে। বিশ্ব উষ্ণতা, জলবায়ু পরিবর্তন, এগুলো শুনে তো খুব ভয়াবহ মনে হচ্ছে। ঠিকই বলেছ, বিশ্ব উষ্ণতা আমাদের জীবন আর পরিবেশের উপর অনেক বিরূপ প্রতিক্রিয়া ফেলছে। কিন্তু স্যার, বিশ্ব উষ্ণতা কি করে হয়? বিশ্ব উষ্ণতা সম্পর্কে আলোচনা করার আগে আমাদের প্রথমে বুঝতে হবে পৃথিবীর স্বাভাবিক অবস্থা কেমন। পৃথিবী এর বেশিরভাগ শক্তি পায় সূর্য থেকে বিকিরণ পদ্ধতির মাধ্যমে। সূর্য থেকে আসে সৌরশক্তি বায়ুমণ্ডল বা পৃথিবীর চারপাশে বায়ুকে ভেদ করে আসে। পৃথিবীর উপরিভাগ সৌরশক্তি শোষণ করে এবং বিকিরিত তাপ হিসাবে আবার বায়ুমণ্ডলে ছেড়ে দেয়, যার কিছুটা মহাশূন্যেও চলে যায়। আর বিকিরিত তাপের কিছুটা পরিবেশে থাকা গ্রিনহাউস গ্যাস শোষণ করে এবং আবার ভূপৃষ্ঠে ফেরত আসে। এটি পৃথিবীকে উত্তপ্ত করে তোলে এবং একেই বলা হয় গ্রিনহাউস প্রতিক্রিয়া। গ্রিনহাউস গ্যাস? কি উদ্ভট নাম! এগুলো কি আসলে? পৃথিবীর বায়ুমণ্ডলে সাধারণত কিছু গ্রিনহাউস গ্যাস থাকে। যে তিনটি গ্যাস প্রধানত গ্রিনহাউস প্রতিক্রিয়ায় ভূমিকা রাখে তা হলো কার্বন ডাই অক্সাইড, মিথেন আর বাষ্প। এই গ্রিনহাউস গ্যাস তাপ ধরে রেখে পৃথিবীকে উত্তপ্ত করে রাখে। বায়ুমণ্ডলের স্বাভাবিক মাত্রার গ্রিনহাউস গ্যাস বিশ্বের তাপমাত্রাকে প্রাণীজগতের জন্য সহনীয় পর্যায়ে রাখে। খুব সহজে বলতে গেলে স্বাভাবিক মাত্রার গ্রিনহাউস প্রতিক্রিয়া পৃথিবীর তাপমাত্রাকে স্বাভাবিক রাখতে সাহায্য করে।
কিন্তু 200 বছর আগে থেকে মানুষের কর্মকাণ্ডের কারণে গ্রিনহাউস গ্যাস, বিশেষ করে কার্বন ডাই অক্সাইড দ্রুত বাড়া শুরু করে। জনসংখ্যা বাড়ার সাথে সাথে আমাদের শক্তির চাহিদাও বাড়তে থাকে। এছাড়াও আমরা জীবনকে আরামদায়ক করতে বিভিন্ন জিনিস ব্যবহার করি, যেমন গাড়ি, এয়ার কন্ডিশনার বা ডিসপোজেবল জিনিসপত্র। এসবের খারাপ দিক হলো অতিরিক্ত দূষণ। দূষণ পৃথিবীর বায়ুমণ্ডলে অতিরিক্ত গ্রিনহাউস গ্যাস সৃষ্টি করে। এটা তাপ আদান প্রদানের ভারসাম্যকে নষ্ট করে আর তাপমাত্রা বাড়িয়ে তোলে। এই অবস্থাটাকে বলা হয় বিশ্ব উষ্ণতা। বিশ্ব উষ্ণতার কারণে পৃথিবীর জলবায়ুর পরিবর্তন ঘটছে। তোমরা তো বুঝছোই, এর অর্থই হলো দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ। স্যার, ছবির ওই আজবভাবে উপড়ানো গাছগুলা একটা পরিবেশগত সমস্যা, তাই না? হ্যাঁ বাদল, এটাও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে একটা, যা তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে ঘটে। বিগত 100 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা 0.7 থেকে 0.8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে গেছে। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির ফলে বরফ গলে যাচ্ছে, বিশেষ করে মেরু অঞ্চলের বরফ। এই বরফ গলা পানি সমুদ্রে গিয়ে মিশে যায়। বরফ গলা এই পানির পরিমাণ কিন্তু একেবারে কম না। এভাবে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি সমুদ্রের পানির পরিমাণ অনেক বাড়িয়ে দেয় এবং এতে করে ভূপৃষ্ঠ থেকে সমুদ্রের পানির উচ্চতাও বেড়ে যায়। বিগত 100 বছরে ভূপৃষ্ঠ থেকে সমুদ্রের পানির উচ্চতা গড়ে 20 সেন্টিমিটার বেড়েছে। আমি বুঝি না, মাত্র 0.7 ডিগ্রি তাপমাত্রা বাড়া আর 20 সেন্টিমিটার সমুদ্রের উচ্চতা বাড়ায় আমরা তো চিন্তিত কেন? এটা তো সামান্য। না তিমুল, যদিও এই তাপমাত্রা বেড়ে যাওয়াটা মানুষের কাছে অতি নগণ্য, কিন্তু অন্যান্য জীবজন্তু ও শস্যের উপর এর প্রভাব ব্যাপক। এবং যদিও এই তাপমাত্রা বৃদ্ধি এবং সমুদ্র স্তরের উচ্চতা বৃদ্ধি সামান্য বিষয় বলে মনে হচ্ছে, কিন্তু এখান থেকে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে সমুদ্র স্তরের উচ্চতায় সামান্য বৃদ্ধি অগভীর সমুদ্র উপকূলীয় এলাকায় ব্যাপকভাবে পানির স্তরের উচ্চতা বৃদ্ধি করতে পারে। আর তুমি জানো যে বাংলাদেশের ভূপৃষ্ঠ হচ্ছে সমতল ভূমি, তাই পানির বৃদ্ধি উপকূলীয় সমতল ভূমিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এটা উপকূলে বসবাসকারী মানুষ, জীবজন্তু ও গাছপালার জীবন ধ্বংস করছে। আমার গাছ ভাল লাগে না, আমার গরম সমুদ্রই ভাল লাগে। গরম সমুদ্রে সাঁতার কাটতে খুব মজা। না তিমুল, সমুদ্রের জন্য তাপমাত্রা বৃদ্ধি আরও বিপদ ডেকে আনে। সমুদ্র সাধারণত জলবায়ুতে বিশাল প্রভাব রাখে, কিন্তু বিশ্ব উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে সমুদ্রের উত্তাপও অস্বাভাবিকভাবে বেড়ে যায়, আর এটি প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় তৈরিতেও ভূমিকা রাখে। শুধু তাই না, আমরা ইতোমধ্যেই প্রতিনিয়ত অস্বাভাবিক আবহাওয়ার মুখোমুখি হচ্ছি, যেমন দীর্ঘ অনাবৃষ্টি, ভারী বৃষ্টিপাত এবং অতিমাত্রায় শৈত্যপ্রবাহ ও উষ্ণতা। ওহো, কি চিন্তার বিষয়! বিশ্ব উষ্ণতার জন্য এত ধরনের দুর্যোগ হয়, আমরা তাহলে কি করব? ভালো খবর হচ্ছে যে আমরা কিন্তু বিশ্ব উষ্ণতার ব্যাপারে একটা কিছু করতে পারি, কিন্তু আমাদেরকে খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে, কারণ পৃথিবী ইতোমধ্যেই অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। মানুষের দায়িত্বহীনতার কারণে বিশ্ব উষ্ণ হয়ে যাচ্ছে এবং তা দিনকে দিন খুব দ্রুত বেড়ে যাচ্ছে। বিশ্ব উষ্ণতা কমানোর জন্য সবচেয়ে বড় প্রচেষ্টা হচ্ছে গ্রিনহাউস গ্যাসের উৎপত্তির কারণগুলো সম্পর্কে জানা এবং তা কমানোর জন্য পদক্ষেপ নেওয়া। সবার প্রথমে আমরা যে কাজটি করতে পারি তা হচ্ছে জ্বালানি ব্যবহার কমানো ও বর্জ্য পোড়ানো বন্ধ করা, যা কিনা পরিবেশে গ্রিনহাউস গ্যাস তৈরি করে। দ্বিতীয়ত, আমরা আরও বেশি বেশি গাছপালা লাগাতে পারি। গাছপালা কার্বন ডাই অক্সাইড শুষে নেয়, যা কিনা গ্রিনহাউস গ্যাসের অন্যতম উপাদান। এছাড়া আমাদের বাবা মা এবং পরিচিতজনকে এই বলে সচেতন করতে পারি যে জ্বালানির জন্য গাছ কাটা খুব খারাপ। যে গাছ কার্বন ডাই অক্সাইড শুষে নেয় তা কোনো ধরনের প্রতিস্থাপনের পরিকল্পনা ছাড়া কেটে ফেলার মাধ্যমে আমরা পৃথিবীকে আরও বেশি উষ্ণ করে তুলছি। তৃতীয়ত, আমরা আমাদের বাবা মাকে প্লাস্টিক ব্যবহার না করে পরিবেশ বান্ধব দ্রব্য ব্যবহারে উৎসাহিত করতে পারি। যদিও এগুলো খুবই সামান্য ব্যাপার, তবুও আমি নিশ্চিত যে আমরা যদি কাজগুলো একসাথে করি তাহলে পরিবর্তন আনতে পারবো এবং বিশ্বের উষ্ণতা রোধে পৃথিবীকে সাহায্য করতে পারবো। আমরা এখনই গাছ লাগানো শুরু করি না কেন? চলো যাই, গাছ লাগাই। শাবাশ তিমুল, আমি খুব খুশি যে তুমি পরিবেশ উন্নয়নে কাজ করতে চাচ্ছ। অনেক দিন পরে এই ছোট গাছটি অনেক বড় বৃক্ষে পরিণত হবে। বিশ্ব উষ্ণতার ক্ষতিকর প্রভাব থেকে পরিবেশকে রক্ষা করার জন্য এটি তার কাজ খুব ভালোভাবেই করবে। আর তোমরা কি জানো বেড়ে ওঠার ভালো দিক কোনটা? তোমরা যখন এই গাছটির মতনও বড় হতে থাকবে, তখন তোমরা পরিবেশ রক্ষায় তোমাদের দায়িত্ব বেশ ভালোভাবে বুঝতে পারবে। তোমাদের মাঝে কেউ বিজ্ঞানী হবে, বাকিরা প্রযুক্তিতে খুব ভালো হবে, আবার কেউ কেউ সরকারের সাথে কাজ করবে। তোমরা যে যাই হও না কেন, আমি খুব নিশ্চিত যে এই পৃথিবীকে আরও সুন্দর আবাসস্থল করার জন্য তোমরা সবাই ভূমিকা রাখবে। আমি জানি আমি কি হব। আমি একজন ভালো টিচার হব। আমি ছাত্রদের শিখাবো কিভাবে পৃথিবীর যত্ন নিতে হয়, ঠিক আমাদের স্যারের মতো।
সত্যিই চমৎকার তিমুল। মনে রেখো বাচ্চারা, আমরা যদি একসাথে কাজ করি তাহলে আমরাই পারি একটা সুন্দর বিশ্ব করতে, ঠিক কি না? হ্যাঁ, আমরাই পারি আরো সুন্দর বিশ্ব করতে। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হলো রেডিও বিক্রমপুর 99.2 FM এ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি জেমি। আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর সব সময় কান পাতুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব আজ আমরা মানুষের পাশে আমরা এই আয়োজনের সাথে ছিলাম। উপস্থাপনায় আমি জেমি, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ, অনুষ্ঠানটি নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর 99.2 FM।